আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। রাজধানী ঢাকা সহ সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকটে গ্রাহক ভোগান্তি চরমে পৌঁছেছে। দিনভর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, কোথাও কোথাও তা ছাড়িয়ে গেছে 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত। সবচেয়ে বিপাকে পড়েছেন তারা যাদের গাড়ি জ্বালানি ফুরিয়ে রাস্তায় অচল হয়ে পড়েছে। সরকারি কড়াকড়িতে পাম্প থেকে বোতল কিংবা অন্য পাত্রে জ্বালানি তেল না মেলায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। সরবরাহ সংকটে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। নাহিদ প্রিন্সের রিপোর্ট। রাজধানী জুড়ে জ্বালানি তেলের সংকট যেন কাটছেই না। দিন যত গড়াচ্ছে পাম্পগুলোতে যানবাহনের লাইন তত দীর্ঘ হচ্ছে। হাতে গোনা কয়েকটি পাম্পে তেলের সরবরাহ থাকলেও সেখানে অপেক্ষার প্রহর যেন ফুরোচ্ছে না। কোথাও কোথাও এই লাইন ছাড়িয়ে গেছে 2 থেকে 2.5 কিলোমিটার। সবগুলো পাম্প একদম বন্ধ, সাইনবোর্ড ঝোলানো যে সেখানে তেল নেই। এখন কি করবো বুঝতে পারতেছি না। আমি আমার বাসা থেকে বের হয়ে যতগুলো বাজে এই 13টা কিছু সব বন্ধ, কোনো সবগুলা পাম্পে স্টপ নাই। 10টা পাম্প করছে, কোনো পাম্পে তেল নাই। সংকটের চিত্র আরও ভয়াবহ রাস্তার মোড়গুলোতে। মাঝপথেই জ্বালানি ফুরিয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে অনেক যানবাহন। নিরুপায় হয়ে কেউ কেউ প্লাস্টিকের বোতল হাতে পাম্পে ছুটলেও ফিরতে হচ্ছে রিক্ত হস্তে। আমাদের গাড়ির রাস্তা বন্ধ হয়ে গেছে, সেজন্য আমি আসছি, গাড়ি ঠেলে আনতে পারি না, কোনো কিছু পাইতেছি না সাহায্য। তখন কি করব, বাধ্যতামূলক মানে গাড়ি ঠেলে সাইড করিয়া এখন বোতল নিয়ে আসছি, টুকে তেল দিতে বললে তেল দেয় না। পাম্পের কর্মীরা বলছেন সরবরাহ ঘাটতির কারণে তারাও দিশেহারা। চাপের মুখে ক্ষুব্ধ গ্রাহকদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। আমাদের কাস্টমারের অনেক চাপ, আগে যেরকম অ্যাভেলেবেল ছিল এর চাইতে অনেক বেশি। পাবলিক তো সারাদিনেই হট্টগোল করে, ওনারা অনেক লম্বা সিরিয়ালে দাঁড়ায়, তো অনেক সময় অনেক বিরক্ত হয়ে যায়। সরকারের পক্ষ থেকে জ্বালানি সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেও রাজপথের চিত্র বলছে ভিন্ন কথা। সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট থেকে মুক্তি মিলছে না সহজে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সংকটে দেশের সব জায়গায় পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অবশেষে মিলছে যৎ সামান্য তেল। এতে চাহিদা পূরণ না হলেও সাময়িক কাজ চলছে। এদিকে জ্বালানি তেলের সরবরাহ ঠিক রাখতে 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হচ্ছে। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। যানবাহনের দীর্ঘ লাইন পেরিয়ে নিতে হচ্ছে জ্বালানি তেল। এর জন্য অপেক্ষা কয়েক ঘন্টা, অথচ মিলছে না পর্যাপ্ত পরিমাণে। এমনই অভিযোগ রাজশাহীর মোটরসাইকেলের চালকদের। একদিন বিরতিতে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেয় মোটরসাইকেলের এমনই দীর্ঘ সারি। নগরীর তালাইমারি, কুমারপাড়া, শিরোইল, কাশিয়াডাঙ্গা ও শালবাগান এলাকার বেশ কয়েকটি পাম্পের চিত্র একই। তবে পেট্রোল পাম্পে প্রশাসনের কোনো তৎপরতা নেই। খুলনার পদ্মা, মেঘনা ও যমুনার তেল ডিপো থেকে 21 জেলার 465টি পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ করায় পাম্পগুলোতে ছিল উপচে পড়া ভিড়। রেশনিং পদ্ধতিতে তেল দেয়ায় একাধিকবার তেল নেওয়ার অভিযোগ রয়েছে। তেল না হলে তো আমরা অফিস করতে পারতেছি না, অফিসে যেতে সমস্যা হচ্ছে, সিরিয়ালে দাঁড়ায় তেল নিতে হচ্ছে। তো সন্ধ্যার সময় তেল পাচ্ছি, তো রাত্রে পাচ্ছি না, আবার সকালে পাচ্ছি, তো বিকেল দুপুরে পাচ্ছি না। মৌলভীবাজারে জ্বালানি তেলের তীব্র সংকটে বিপাকে পড়েছেন যানবাহনের চালকেরা। বিভিন্ন পাম্পে ঘুরে আর দীর্ঘ লাইনে অপেক্ষার পর মিলছে যৎসামান্য তেল। আমাদের সেই তেলের জন্য সে কমলগঞ্জ থেকে প্রায় 20 কিলো চালায় আসতে হয়েছে। এখন আমাদের অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, তেল পাবো কিনা। আমরা কর্মজীবীদের জন্য খুব বেশি কষ্ট হচ্ছে। তেল খুঁজতে খুঁজতে যতটুকু তেল ছিল ওটুকু শেষ। আমাদের চাহিদা মতো আমরা ফুয়েল পাচ্ছি না, এই হচ্ছে মূল ব্যাপার। তেল দেয় না, তেল লাগিয়েছি, পাম্পও তেল দেয় না। ডিপো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ পাই না, বিক্রিও করতে পারি না। অকটেন পেট্রোল আমার এখানে নাই। কালকে আসরের পরে আইছে লাইন ধরা, কিন্তু তেল দিছে না। এদিকে জ্বালানি তেল মজুদ থাকার পরও বিক্রি না করায় এক ডিলারকে 50,000 টাকা জরিমানা করেছে জামালপুর জেলা প্রশাসন। আর নেত্রকোনার কেন্দুয়ায় জব্দকৃত পেট্রোল নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। অন্যদিকে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে দেশের 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। যারা প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সরকার দলীয় বৈঠক শেষে একথা জানান চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জ্বালানি তেল চোরাচালান হচ্ছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সকালে সংসদীয় কমিটির সভা শেষে চিফ হুইপ জানান, সংসদের প্রথম অধিবেশনের অডিও বিভ্রাট ছিল পরিকল্পিত। সেলিম মালিকের রিপোর্ট। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার বিকেলে সংসদ সচিবালয়ে বসে সরকারি দলের দ্বিতীয় সংসদীয় সভা। বৈঠক শেষে চিফ হুইপ জানান, জ্বালানি তেলের কৃত্রিম ঘাটতি তৈরি করা হয়েছে। তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অতিউৎসাহিত, কিছু চোরাচালানির কারণে। কাজে এটা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে জ্বালানি তেল চোরাচালানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জ্বালানি পাচার হওয়ার যে দুই একটি ঘটনা নজরে এসেছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ। একই দিন সকালে সংসদীয় কমিটির সভা শেষে চিফ হুইপ জানান, প্রথম অধিবেশনের অডিও বিভ্রাট ছিল পরিকল্পিত। সরকারকে অপ্রস্তুত করতে এটি ঘটানো হয়েছিল। রিয়েলি এখানে একটা স্যাবোটেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোকরে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে। জাতীয় সংসদের স্পিকারের সহধর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চিফ হুইপ। জানান, আগামী সোমবার সংসদের দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। 5 দিনের মধ্যে প্রায় 2 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়বে 3টি জাহাজ। এর মধ্যে একটি জাহাজ ইতোমধ্যে দেশের সমুদ্রসীমায় পৌঁছেছে। বাকি 2টি জাহাজ আগামী বুধবারের মধ্যে এসে পৌঁছানোর কথা রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ট্রেলিয়া থেকে 61,997 টন এলএনজি নিয়ে HL পাফিন ট্যাঙ্কার গত বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে 61,000 টন এলএনজি নিয়ে নিউ ব্রেভ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় 70,000 টন এলএনজি নিয়ে সেলসিয়াস গ্যালাপাগোস নামের আরও 2টি জাহাজ আগামী বুধবারের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। বিএনপি ও বর্তমান সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দলের প্রতিটি নেতাকর্মীকে ধৈর্য ধারণ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান। বলেন, জনদুর্ভোগ হয় এমন কাজ করা যাবে না। সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়টিতে দাপ্তরিক কাজ করলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা 7:30টায় কার্যালয়টিতে যান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের শীর্ষ নেতৃবৃন্দ, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও নির্বাচিত এমপিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে দেন নানা নির্দেশনা। পরে অপেক্ষারত হাজারো নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কার্যালয়ের সামনের সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন। আমাকে সাংগঠনিক কাজে অফিসে আসতে হবে, কিন্তু প্রতিদিন যদি রাস্তা এইভাবে করে বন্ধ করে দেওয়া হয়, তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। ঠিক আছে, এইভাবে প্রতিদিন রাস্তা বন্ধ করা যাবে না। যেভাবে সাধারণ স্বাভাবিক বিষয়, সেটি আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে স্বাভাবিক থাকে সবকিছু। যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান সবাই আপনারা, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে ধৈর্য ধারণ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। এর আগে দলীয় প্রধানের আগমনের খবরে হাজারো নেতাকর্মী ও সমর্থক ভিড় করেন কার্যালয় ও আশেপাশের এলাকায়। দেশের স্বার্থে সরকারের সাথে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দলটির কর্মী সমর্থকরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।
আগামী সোমবার ক্রীড়া কার্ড ও ক্রীড়াবিদদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে 20টি খেলার 129 জন ক্রীড়াবিদকে এই ভাতা দেওয়া হবে। জাতীয় ক্রীড়া পরিষদের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন, পাশাপাশি আমাদের ক্রীড়া কার্ড এবং যারা সাফল্য অর্জন করেছে সেই সকল ক্রীড়াবিদদেরকে আমরা পুরস্কৃতের মাধ্যমে আমরা আমাদের যে আগামীর বাংলাদেশের যে ক্রীড়াঙ্গনকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সে বাস্তবায়ন কার্যক্রম ইনশাআল্লাহ 30 মার্চ থেকে শুরু করব। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশকে হতে হবে জনগণের বন্ধু। সেজন্য পুলিশকে দক্ষ ও আধুনিক আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ইতোমধ্যে জনবল বৃদ্ধি সহ নানা উদ্যোগ নিয়েছে। সকালে রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 43তম BCS শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। বর্তমান পোশাকে পুলিশ সন্তুষ্ট নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আলোচনা করে অতীতের ঐতিহ্যবাহী যে কোনো একটি পোশাক পুলিশ বাহিনীতে ফিরিয়ে আনা হবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পদক বিতরণ করা হয়। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের মতো বর্তমান সরকারও সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। এই প্রবণতা চললে জনগণ আবারও রাজপথে নেমে তাদের রায় দিবে। বিকেলে শহরের চাষারায় জেলা পরিষদের ডাক বাংলোতে এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগ একইভাবে সংসদকে কব্জা করে সংবিধানকে দলীয়করণ করেছে, সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করেছে। এই একই কাজ এখনকার যারা সরকার দল তাদের মধ্যে আমরা এই প্রবণতা দেখতে পাচ্ছি। ফলে যদি সেই প্রবণতা তাদের মধ্যে থাকে, জনগণ তাদের রায় আবারও রাজপথে জানান দেবে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রকৃত তালিকা জাতির সামনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। একই সাথে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী রাজাকার ও আল বদরের তালিকাও করা হবে বলেও জানান তিনি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনে সিটি কর্পোরেশন আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, বিগত সময়ে মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিলেন, তবে বর্তমান সরকার তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করবে। বলেন, মুক্তিযুদ্ধের পর পর্যাপ্ত জরিপ এবং তথ্য উপাত্ত ছাড়াই 30 লাখ শহীদের সংখ্যা নির্ধারণ করা হয়েছিল, তাই নতুন করে তালিকা হালনাগাদ করার কথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা একবারই অর্জিত হয়েছে, তাই ৭১-এর সঙ্গে অন্য কোনো ঘটনার তুলনা চলে না। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন ও ভাতা বাড়ানোর আশ্বাস দেন আহমেদ আজম খান। এই শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, আল বদর, আল শামস, তাদেরও সঠিক তালিকা প্রণয়ন আমার মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মোকাবেলা করে সঠিক তালিকা জাতির সামনে প্রকাশ করব। কক্সবাজারে টেকনাফে নাফ নদীর মোহনা থেকে 3টি নৌকা সহ 13 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
আটক জেলেদের সকলের বাড়ি টেকনাফ উপজেলার মাঝের পাড়া ও ডাঙ্গর পাড়া গ্রামে। শাহপরীদ্বীপ পশ্চিমপাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর জানান, ভোরে ইঞ্জিন চালিত কিছু নৌকা নাফ নদী মোহনায় মাছ শিকারে যায়। এ সময় স্পিডবোট নিয়ে ধাওয়া করে অস্ত্রের মুখে 3টি নৌকা সহ 13 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। পরে বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় অভিযান চালিয়ে 3 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে ওই ঘটনায় গ্রেফতার করা হলো 20 জনকে। র্যাব 7-এর সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন জানান, গতকাল র্যাব 7 ও 11 অভিযান পরিচালনা করে। এই সময় নোয়াখালীর কবিরহাট থানাধীন নবগ্রাম এলাকা থেকে এজাহারভুক্ত আসামি মোহাম্মদ পারভেজকে এবং পাহাড়তলীর উদালিয়া এলাকা থেকে আসামি মোহাম্মদ বেলাল ও বাইজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকা থেকে আসামি সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, যশোরে ভবদহ জলাবদ্ধ এলাকার মানুষের দুঃখ কষ্টের স্থায়ী সমাধান খুঁজে বের করতে চায় বর্তমান সরকার। সকালে যশোরে কেশবপুর উপজেলা বুরুলি খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের মানুষের দুঃখ কষ্টে সমব্যর্থী। এর জন্য প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা সমাধান করতে চান তিনি। বর্ষা শুরু আগে ভবদহ এলাকার নদী, খাল থেকে বাঁধ অপসারণ ও সুইচ গেট সচল করতে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। নানা আয়োজনে নেপালে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই উপলক্ষে নেপালের রাজধানী কাঠমান্ডুর র্যাডিসন হোটেলে শুক্রবার রাতে বাংলাদেশি দূতাবাস আয়োজন করে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে। এতে স্বাগত বক্তব্য রাখেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালের উপরাষ্ট্রপতি রাম সহায় প্রসাদ যাদব। নেপালে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান, নেপালের মন্ত্রিপরিষদের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ছাড়াও নেপালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের বাজারে কয়েক ঘন্টার ব্যবধানে 2 দফা বাড়ল স্বর্ণের দাম। ভরিতে 4,433 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,41,445 টাকা। বিকেলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে 2,157 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সংস্থাটি। আর বিকেলে ভরিতে আরও 2,276 টাকা বাড়িয়ে আরেকটি বিজ্ঞপ্তি দেয় বাজুস। ফলে একই দিন 2 দফা মোট 4,433 টাকা বাড়ানো হয় স্বর্ণের দাম। নতুন এ দাম বিকেল থেকে কার্যকর হবে বলে জানায় বাজুস। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাতে 1টায় মধ্যরাতে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।